সেল লাইফ সাইকেল, তারপর আসবে কাল্টিভেশন অফ সেল, এরপর আসবে হচ্ছে তোমার বোঝা যায়? জি স্যার। কেমিক্যাল কম্পোজিশন অফ সেল ফাইবার, তারপর আসবে হচ্ছে তোমার প্রপার্টিস অফ সেল। আচ্ছা, কেমিক্যাল কম্পোজিশনের আগে যেটা আসার কথা ছিল সেটা হচ্ছে তোমার স্ট্রাকচার অফ সেল। আচ্ছা, আটে আসবে ইউজেস অফ সেল, নয় আসবে হচ্ছে তোমার uses gala structure of cell gala chemical composition of cell gala। আচ্ছা, conclusion or remarks, মিনিমাম 9-10টা স্লাইড তো হয়ে যাচ্ছে, তাই না? একটা দুইটা আর এখানে 9টা 10 11 12টা করে 14টা স্লাইড হচ্ছে। তাহলে বুঝতে পারছো? সেল ফাইবার ইন্ট্রোডাকশন একটা স্লাইড হবে 3-4 লাইন। আচ্ছা, টাইপস অফ সেল, এটা একটা স্লাইডে জাস্ট হচ্ছে 2টা লাইনের মধ্যে হয়ে যাবে। হিস্টরি অফ সেল একটা স্লাইডে 2-3 লাইনের মধ্যে সামারাইজ করে ফেলতে হবে। যত সামারাইজ, যত লেখা কম থাকবে, যত ইমেজ বেশি থাকবে, তার প্রেজেন্টেশন তত ভালো হবে। এই প্রেজেন্টেশনের উপরে তার রেজাল্ট ডিপেন্ড করবে। মানে আমরা তো পরীক্ষা দিছো, ক্লাস টেস্ট দিছো, কিংবা খাতায় যা লিখবা তাতে আসলে পাস করে রেজাল্ট হওয়া টাফ হয়ে যাবে। যেমন যা করছো কি যাবে, প্রেজেন্টেশনটা ভালো করে করো, দেখবা যে তোমার রেজাল্টটা একটু ভালো হবে। ওভারঅল রেজাল্টটা এটাকে রিফ্লেক্ট করবে। আচ্ছা, হিস্টরি অফ সেল আমার স্লাইডার। আচ্ছা সরি, আমি তো ভুল করব, সেল কেন বলতে স্যার সেল থেকে ও সব জায়গায় বলা এটা আমি রাষ্ট্র দিয়ে উত্তর বলা হয়েছে। এটা কেন বলো না? তাহলে এটা রিয়াটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, তাহলে তোমরা সেলদের উপরেই করো। না স্যার স্যার একই তো স্যার, সিকের জায়গায় শুধু এসে লিখুন। না এই সিলকে জায়গায় উল কেমনে বলবো? সিলকে গাছে উল আর পশু পাখি চাপ, পশু পাখি যায় পশম। আরে মানে বলেন কথা তো এসে একই, তো তুমি যা আসলে সরাই দেবে, এটা তুমি বুঝো না। স্যার সেটা বলে না কিসের উপর বেশি করবো? সিলকে না সিউলে? এই তোমরা সেলকেই করো, হ্যাঁ ওকে ঠিক আছে? সেলকেই করো। আচ্ছা দেখো, এরপর হিস্টোরি, এরপর আছে সেলফের লাইফ সাইকেল। একটা লাইফ সাইকেলের একটা ইয়ে আছে, ইমেজ আছে, সেই ইমেজটা দিয়ে দিবা। ভালো রেজলিউশনের ইমেজ দিবে এবং সেটা ব্যাখ্যা করতে হবে। কাল্টিভেশন অফ সেল, সেটা লাইফ সাইকেলের মধ্যে আছে। কেমিক্যাল কম্পোজিশন একটা স্লাইড হবে। প্রপার্টিস, এটা হচ্ছে একটা স্লাইডে শুধু নামগুলো আছে। প্রপার্টিস যেমন হচ্ছে লেন্থ, স্ট্রেংথ, টেনাসিটি, তোমার হচ্ছে রেজিলিয়েন্সি, এরপর হচ্ছে তোমার কালার, এই যে ফিজিক্যাল প্রপার্টিস, কেমিক্যাল প্রপার্টিস, এগুলো শুধু নামগুলো থাকবে। আর একটা দুটো ওয়ার্ডে এর হচ্ছে, যেমন স্ট্রেংথ ধরো হচ্ছে 10 গ্রাম পার কেজি, এই
ভ্যালুটা থাকতে পারে, কিন্তু এই জিনিসগুলো তোমাদের বলতে হবে। এন্ড ইউজেস ফাইনাল ইউজ অ্যাপ্লিকেশনটাকে সেটা লিখতে হবে। আর স্ট্রাকচার অফ সিল্ক এটা হচ্ছে কালকুলেশনের পরে আসবে, সেখানে স্ট্রাকচার হচ্ছে মাইক্রোস্কোপিক স্ট্রাকচার, মাইক্রোস্কোপিক স্ট্রাকচারটা আসবে। আর কনক্লুশন রিমার্কস, এখানে দুইটা জিনিস হচ্ছে তোমাকে নিজের ভাষায় লিখতে হবে, নিজের বোঝার দিকে। একটা হচ্ছে অবজেক্টিভস, what are the final outcomes of this assignment or presentation, আর হচ্ছে কনক্লুশনটা হচ্ছে ফাইনাল কনক্লুশনটা হচ্ছে বেসিক্যালি তুমি কি আউটকাম পাচ্ছ, কি মানে এই ওভারঅল স্ট্র্যাটেজি থেকে তোমার কি শিখছো। একটা হচ্ছে অবজেক্টিভস হচ্ছে টু দিয়ে, আর একটা হচ্ছে উই অবটেইন হাউ অর উই গেদার নলেজ, এইভাবে হচ্ছে কনক্লুশন। এখন প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্ট নিয়ে কার কোনো কোশ্চেন আছে? কোশ্চেন আছে? বুঝছো? ঠিক আছে। স্যার একজনকে কথা বলতে কথা বলতে টাইম দেওয়া হবে 5 মিনিট সর্বোচ্চ। ছবি বেশি দেখবে পোকা পোকা সে কাম করার ইচ্ছা আছে, এজন্য আমি একটা সিট দিই। সিটি নিয়ে দেবো সিটের মার্ক সিটি, প্রেজেন্টেশন মার্ক প্রেজেন্টেশন, এটা আলাদা মার্কস আছে। 10টা লাগবে না সবাই আছে তাই কিছু আছে? আচ্ছা, আমরা আগে একটা ভিডিও দেখে নিই। আচ্ছা, এটা হচ্ছে সিল্ক ওয়ার্ক অথবা মড বা সিল্ক মড অথবা রেশম গুটি, সেটা রেশম গুটি ওয়ার্ম মানে গুটি পোকা। এটা মদ, একটা স্টেজে মদ বলা হয়। মদ মানে কি? পাকা পাকা আচ্ছা, একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। এটা চাইনিজরা খায়, এটা হচ্ছে খাওয়া যায় এটা তো এটা তো মাইরা ভালো না, তাহলে কত কত দেখি করে খাইতে না ভালো। মানে এটা যখন এই সুতরাং রেডি হয়ে যায় কার্টুনটা যখন কার্টুন আমি আর হচ্ছে মাইরা ভালো তো ওই ইতে তারা খাইতে চাইনাতে খাইতে দিয়ে দেয় আর এটা আমরা মানা যাইতো ভাই মাইরা ভালো ওখানে দিতে মাইরা ভালো এটা মেরে ফেলতে হবে, মারা যায় না, মেরে ফেলতে হবে। এটা কার্টুন রেডি করে ই অল্প আচ্ছা, দেখো দেখো, এটা জানো সব উল্টা পাল্টা মেরে ফেলতে পারে। এটা এটা হচ্ছে তোমার সিল্ক ওয়ার্ম অথবা রেশম গুটি পোকা, ঠিক আছে? এটা মেসোর একটা ফাইবার। এটা দুইটা মাথা মানে দুইটা ইন থেকে মুখ এবং পিছন সাইড দুইটা থেকে যে লার্ভাটা বেরোছে সেটা দিয়ে
ফিলামেন্ট তৈরি হচ্ছে। একটা ন্যাচারাল ফিলামেন্ট, এটা হচ্ছে তোমার এখন হচ্ছে যেটা করতেছে সেটা হচ্ছে ফাইবার স্পিনিং। এটা ফাইবার স্পিনিং হচ্ছে, কোকুন তৈরি করা হচ্ছে। আর এটা হচ্ছে মিনিমাম হচ্ছে তোমার কত 30 থেকে 35 দিনের পরে এই স্টেজটা আসে। না, নিজে নিজে মারা যায়। নিজে নিজে মারা গেলে তাহলে কি প্রজনন থাকতো? সে কি করে? প্রজাপতি হয়ে যায়। দেখছো? আচ্ছা, এখন শুরু করে দেবো। বাংলাদেশে আছে রাশিয়ান না, আরেকটা ছেলে দেখেছে। সেল ফাইবারকে কুইন অফ ফাইবার বলা হয়। জুট কটন ফাইবারকে কিং অফ ফাইবার বলা হয়। কিং হচ্ছে কটন আর সেল হচ্ছে কুইন। এগুলো কি হচ্ছে? সেল ফাইবারের মধ্যে প্রচুর পরিমাণ সেলিসিন থাকে। সেলিসিন হচ্ছে দামি ম্যাটেরিয়াল। কারণ হচ্ছে তোমার ওই যে মাকড়সা জালগুলো যখন তোমার হাতে লাগে দামি ম্যাটেরিয়াল থাকে, না হলে ওই যে নেটগুলো একটা সাথে আরেকটা কানেক্টেড থাকে অথবা ওয়ালের সাথে আরেকটা। এটা ন্যাচারালি এই সেলিসিন দামি ম্যাটেরিয়ালটা থাকার কারণে ওই ফিলামেন্টগুলো যখন জড়াইতে থাকে তখন একটা আরেকটার সাথে ক্লোজলি লেগে থাকে। এই জন্য এটা গরম পানিতে কিছু অ্যালকালি সহযোগে সিদ্ধ করতে হয়, তখন এটা একটা আরেকটার সাথে উঠে যায়। আর গরম পানিতে গাম অথবা মোম জাতীয় জিনিস পড়ে থাকে। এগুলো সব হচ্ছে গরম পানি। দেখো, এক একটা কবর থেকে এক একটা করে ফিলামেন্ট বের করে নিয়ে সবটাকে জড়াচ্ছে। এবং এগুলো খুবই সূক্ষ্ম। ভালো করে দেখা তবে এগুলো যত আধুনিক হোক স্পিনিং এইগুলো এক্সট্রাকশন ফিলামেন্ট এক্সট্রাকশন প্রসেস সেম আছে। ভেতরে যে পোকাটা ছিল সেটা উপরে উঠেছে। যদি তোমার এই পোকাটা না মেরে ফেলানো হয় তাহলে তোমার কি হয়, এই পোকাটা ওর ভিতরে পাকা করে প্রজাপতি হয় এবং সে কি করে আস্তে আস্তে ওই কোকুনটার উপরে অথবা নিচের দিকে কেটে সে হচ্ছে পুরো ফাইবারগুলো কেটে সে বের হয়ে আসে। তখন ওই ফাইবারগুলো লেগ হয়ে যায় এত বড়। কোকুনটা হচ্ছে 1 ইঞ্চি দেড় ইঞ্চি, তখন লেগ হয়ে যায় পুরো আর এক পাশে কেটে বের হয়ে যায়। পুরো ধরা যায় 5000 10,000 মিটার যে ফিলামেন্ট হচ্ছে। এই জন্য ওকে কি করতে হয়, প্রজন্ম ধরে রাখার জন্য কিছু আলাদা করে চাষ করা হয়, যেগুলো হচ্ছে মদ হয়ে বের হবে, মানে প্রজাপতি হয়ে বের হবে। আর ম্যাক্সিমাম ফুলেই তোমার পানি দিয়ে গরম পানি দিয়ে।
এটা হচ্ছে মালবেরি লিভস। মালবেরি গাছ জানো? মালবেরি গাছ এটা রাজশাহী সেলকালচারের আচ্ছা সেল চাষ সেল চাষ করাকে বলে সেরিকালচার। এগ্রিকালচার বলে কৃষিকাজ। আর সেল চাষ সেরিকালচার SERI সেরিকালচার। এটা হচ্ছে তোমার সেল চাষ করা। আচ্ছা তোমাদের আরো বেশি আছে আর जी सर কিছু বুঝলা? जी सर जी सर এবার রাজশাহীর পোকা দেখা পোকা থেকে
माइक्रोफोन यूज करेंगे করে দেখতে এসে আমরা যেখানে পর্যায়ক্রমে রেশম গুঁড়ো থেকে সুতা উৎপাদন করা হয় এবং এই প্রক্রিয়াটা সম্পন্ন করতে কতগুলো মানুষ এখানে শ্রম দিচ্ছে আপনারা দেখে নিন। আর এই সমস্ত মানুষের শ্রমের ফলে আমরা কিন্তু রেশমের পণ্য হাতে পাই এবং আমরা যখন কমপ্লিট পণ্যটা হাতে পাচ্ছি তখন কিন্তু একবার চিন্তা করতে পারি না এর পেছনের গল্পটা। এইসব শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা পাই পরিপূর্ণ রেশম। তো অসংখ্য ধন্যবাদ যারা কাজ করে যান একনিষ্ঠভাবে আর আমাদের হাতে পৌঁছে দেন রেশম সিল্কের সুন্দর সুন্দর নকশার শাড়ি কাপড়গুলো। আমরা কিন্তু মোটামুটি সবাই জানি প্রাচীন গৌড় রাজাদের গড়া হাজার কীর্তিবাহী বরেন্দ্রভূমি নামে খ্যাত রাজশাহী কিন্তু ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি সৌন্দর্যে আবৃত পদ্মাবলী বিধৌত ইতিহাস খ্যাত পরিচ্ছন্ন নগরী আমাদের রাজশাহী আর রেশম নগরী বা সিল্ক নগরী হিসেবে পরিচিত আমাদের রাজশাহী। আর এই রাজশাহীতে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠিত হয় 1977 সালের 28 ডিসেম্বর। বর্তমানে রাজশাহী অঞ্চলের প্রায় 10 থেকে 12,000 নারী রেশম শিল্পের সাথে সরাসরি যুক্ত। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অধিকাংশ নারী কর্মচারী কাজ করছে, তার মানে বোঝাই যাচ্ছে রাজশাহীতে যে রেশম সিল্ক উৎপাদন হচ্ছে তার পেছনে নারীদের অবদান অনেকাংশে বেশি পুরুষের চাইতে। আসলে নারীরা যে অনেক বেশি ধৈর্যশীল তা কিন্তু এখান থেকেও বোঝা যাচ্ছে। এই যে গুটিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই গুটিগুলো থেকে কিন্তু আবার কাপড় তৈরি করা হচ্ছে এবং সেটা একটি সুন্দর প্রসেসের মাধ্যমে। আপনারা দেখেন চিকন সুতাগুলো আরেকটা মেশিনের সাথে লাগানো আছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন জালের মতো সুতা। আমরা যদি পেছনের ইতিহাসটা একটু জানি, নবাব মুর্শিদকুলি খান 1722 সালে সমগ্র বাংলাকে মোট 25টি জমিদারি বিভক্ত করেছিলেন। রাজশাহী জমিদারি ছিল এগুলোর মধ্যে অন্যতম। কালক্রমে রাজশাহী জমিদারির বিস্তৃত ও ব্যাপ্তি দ্বারাই সর্বোচ্চ 12,909 বর্গ মাইল। এই সময় রাজশাহীর জমিদারি সদর দপ্তর ছিল নাটোর শহরে। এইরূপ কয়েকশো বছর আগে থেকে বর্তমান রাজশাহী সহ মুর্শিদাবাদ ও মালদহের বিভিন্ন অঞ্চলে রেশম শিল্পের বিকাশ ঘটেছিল। মুর্শিদাবাদ জেলার ভৈরব তীরবর্তী বর্তমান সময়ের ইসলামপুর, বহরমপুর ও হরিহরপাড়া থানা এলাকায় কয়েকটি গ্রামে রেশম বয়ন শিল্পের সমৃদ্ধি ঘটেছিল। এই স্থানগুলো ছিল রাজশাহী জমিদারি তথা রাজশাহী জেলার অধীনে। রাজশাহী, মালদহ ও মুর্শিদাবাদে রেশম শিল্পের উপর নির্ভরশীল হয়ে রেশমজাত পণ্যের প্রধান ক্রেতা ইউরোপের ওলন্দাজ, ফরাসি, ইংরেজ ও আর্মেনীয় ব্যবসায়ীরা ভাগীরথী তীরবর্তী কাশিমবাজারে রেশমের সবচেয়ে বড় বাণিজ্যিক কুঠি নির্মাণ করেছিল 1658 সালে। ওই ইউরোপীয় ব্যবসায়ীরা বাংলার বিভিন্ন এলাকায় উৎপন্ন বিশেষ করে তৎকালীন রাজশাহীর অসংখ্য স্থানীয় প্রস্তুতকৃত রেশমি সুতা ও বস্ত্রাদি সংগ্রহ করে ইউরোপ সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রপ্তানি করত। এদের মাধ্যমে এই পণ্যের নামকরণ হয়েছিল বেঙ্গল সিল্ক। পরবর্তী সময়ে রাজশাহী সিল্ক এবং মুর্শিদাবাদ সিল্ক নামে এটি বিশেষভাবে পরিচিতি লাভ করে। রাজশাহী জেলা প্রাচীনকাল থেকে রেশম ও রেশমজাত পণ্য উৎপাদন এবং রপ্তানিতে ভারতবর্ষের যে কোনো অঞ্চলের তুলনায় শীর্ষস্থানে অবস্থান করে এসেছে। 1977 সালে বাংলাদেশের রাজশাহীতে রাজশাহী রেশম বোর্ড স্থাপিত হয়, যেটার গেট আপনারা দেখতে পাচ্ছেন। প্রকৃত উপায়ে রেশম উৎপাদনের মূল উৎস হচ্ছে তুঁত গাছ, কারণ রেশম পোকার প্রধান খাবারই হচ্ছে তুঁত গাছের পাতা। আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি কিভাবে রেশম পোকা থেকে রেশমের গুটি তৈরি করা হয় সেইখানে। হ্যাঁ, এটা রেশম পাতা নিয়ে আসা হয়েছে, এগুলো খাবার দেওয়া হবে না?
কিভাবে রেশম পোকা থেকে গুটি উৎপন্ন হচ্ছে এবং সেটা সুতায় পরিণত হচ্ছে পুরোটা আমি এখন শুনবো এবং সেই সাথে আপনাদের কাছে তুলে ধরবো এবং আমাকে সহযোগিতা করছে এখানকার যে এই কাজটা সম্পূর্ণ করেন ভাদু শেখ উনি। তো চলুন শুনি জনাব ভাদু শেখের মুখে। দুধ, হ্যাঁ দুধ গাছের পাতা পোকাদের খাদ্য। আমার নামটা বলেন একটু। মোহাম্মদ ভাদু শেখ। আচ্ছা, কতদিন ধরে আপনি আছেন এখানে? 14 বছর। আচ্ছা, আপনি একটু আমাদেরকে দেখান। আমি পোকা তৈরি করি। আপনি পোকা তৈরি করেন? আচ্ছা এখান থেকে আমি ধরি যাই আচ্ছা বলেন। হ্যাঁ পোকাটা বয়স যদি 28 থেকে 30 দিন হয়, ছেলেটা কোন বয়স হবে? 28 থেকে 30 দিন ট্রেনিং হবে, পূর্ণবয়স্ক হবে, তাই তো? বয়স করতে গেলে গায়ে গন্ডটা হালকা ও আচ্ছা, গায়ের রং হালকা হলুদ কালার হবে, তখন ওরা হচ্ছে পাতায় খাবেন। আচ্ছা তখন ওই পোকাটাকে বেছে বেছে নিয়ে দিবে। হ্যাঁ 400 এটা হয়ে গেছে। ও আচ্ছা, বাইরে 28 থেকে 30 দিন হওয়ার পর ওরা যখন খাবারটা খাওয়া বন্ধ করে দেবে তখন আপনারা পোকাটা বেছে নিয়ে এসে এখানে দিয়ে দেন। ও আচ্ছা আচ্ছা, এই পোকাটা বাসা করা শুরু করেছে। এটা কিন্তু 48 ঘন্টার মধ্যে কুড়ি করতে হবে। 48 ঘন্টার মধ্যে রুটি করবে। যখন 48 ঘন্টার পরে যে গুটিতে সুতা তৈরি করা হয়, ওই গুটিটাকে রোদ্রে নিয়ে পোকাটাকে মেরে ফেলতে হবে। যে গুটিটাতে সুতা তৈরি করা হয়, এই গুটিটা আপনারা বাইরে রোদ্রে নিয়ে যাবেন। রোদ্রে দিয়ে মেরে ফেলতে হবে। পোকাটাকে এর মধ্যে মেরে ফেলতে হ্যাঁ, হবে। ভিতরে পোকা আছে। হ্যাঁ হ্যাঁ, পোকা আছে। মেরে ফেলার পরে এই যে শব্দ হচ্ছে, এটা 48 ঘন্টা লেগেছে। আচ্ছা এই মেরে ফেলার পরে এই শিশুগুলো সুতার একটা মাথা এরকম একটা মাথা আচ্ছা এই পানির মধ্যে পড়বে, সুতা আসতে হবে। আচ্ছা, হ্যাঁ, একটা গুটি থেকে 400 থেকে 500 একটা গুটি থেকে 400 থেকে 500, একটা গুটি থেকে 400 থেকে 500 মিটার সুতা হয়। বাবা, এই গুটিটা হয়। হ্যাঁ হ্যাঁ এরকম 8টা থেকে 10টা গুটি থেকে একটাতে দিলে হ্যাঁ। এরকম একটা সুতা। ও আচ্ছা, 8টা থেকে 10টা। হ্যাঁ, আচ্ছা আবার যেটা আমি পোকা তৈরি করি, পোকা বাইরে থেকে। পোকা তৈরি করতে গেলে অল্প কিছু তাজা রাখতে হবে। আচ্ছা তাজা রাখতে গেলে ভিতরে পোকা জীবিত থাকে। তখন ওই পোকা আবার থেকে বের হবে, 8 থেকে 10 দিন পর এই পোকা আচ্ছা বের হবে। হ্যাঁ, এরা কিন্তু একটা থেকে নারীদের ওইটা থেকে বেরিয়ে দিই। এটা হচ্ছে সেলফ ফাইবারের লাইফ সাইকেল। এটা একটু ভালো করে দেখো, একটু মোটামুটি সুন্দর করে দেখানো হয়েছে। তোমার হচ্ছে মদ থেকে ইন্টিমেসিন থেকে তোমার ডিম থেকে তোমার হচ্ছে এটা আস্তে আস্তে বড় হচ্ছে, লাগা হচ্ছে পিপল থেকে তোমার হচ্ছে আস্তে আস্তে বড় হয়ে ওই 30 থেকে 35 ডেজের পর ম্যাক্সিমাম হচ্ছে মদ ইয়া হচ্ছে সেই ওয়ার্ম হচ্ছে, ওয়ার্ম থেকে দেন হচ্ছে এটা আবার টোকন তৈরি করতেছে। টোকনের পরে যদি এটাকে মেরে না ফেলে তাহলে আবার সেই ঘর হচ্ছে ম্যাচুর ঘর হচ্ছে, সেখান থেকে আবার এটা হচ্ছে লাইফ সাইকেল। আচ্ছা আচ্ছা হ্যাঁ, সাথে সাথে মিলন, ওই মিলনটা শুকানোর পরে নারীদের পিঠে আচ্ছা, এক একটা প্রজাপতি 400 থেকে 500 দিন একটা প্রজাপতি 400 থেকে 500টা ডিম দেয়। আচ্ছা দেওয়ার পরে কিন্তু প্রজাপতি মারা যায়। হ্যাঁ, প্রজাপতিগুলো মারা যায়। এটা আমি ডিমটা থেকে ডিমের বয়স যদি 8 থেকে 10 দিন হবে, আপন নির্মাণ যাবে। জ্বর কেন? কেন? মানে 8 থেকে 10 দিনের মধ্যে বাচ্চাগুলো মানে ডিম ফুটে বাচ্চা বের হবে। এই যে বের হয়ে গেছে অলরেডি ছোট ছোট বাচ্চা, 8 থেকে এবং 10 এদের গায়ে জ্বর আছে বলছেন। কেন? কেন যে যেমন সাপ ক্লোজ ছাড়ে না, হ্যাঁ হ্যাঁ, সাপ খোলস ছাড়ে। এমনিভাবে ক্লোজ ছাড়ার জন্য 24 ঘন্টা কিছু খাবে, 24 ঘন্টা কিছু খাবে না। আচ্ছা, তারপরে আবার 4 দিন খাবে, আবার 1 দিন ঘুমাবে। মানে 4 দিন খাবে, পরে আবার একদিন ঘুমাবে। এভাবে 20 দিনের মাথায় তারা 4 বার পরিশ্রম করে। এটা বলা হয় না যে তোমার সেল মানে পিপল হওয়ার পরে সেল বর্ন মানে ডিম থেকে ফোটার পরে
তার হচ্ছে বেসিক্যালি কাজ হচ্ছে 30 দিন পর্যন্ত শুধু খাওয়ার ঘুমান, এর বাইরে নাথিং টু। এরা কিচ্ছু করে না, শুধু খাওয়ার ঘুমান, যে রেস্টুরেন্টের উপরে 4 বার খোলস চেঞ্জ করবে 20 দিনের মধ্যে। আচ্ছা, আবার 28 থেকে 30 দিন বয়স। 28 থেকে 30 দিন হয়ে গেলে না পূর্ণবয়স্ক হয়ে যাবে, তাই তো? বাহ, ওকে, হ্যাঁ। এগুলোর বয়স কত? এটা 20 এটার আজকে 20 দিন, তার মানে এর আজকে 4 বার খোলস পাল্টানো হয়ে গেছে। এটা হচ্ছে 20 দিন, আর এটা 28 দিন হয়ে গেছে। আর এটা তো এটা 4 দিন, আর এগুলো এটা 7 দিন, এটা 4 দিন, এটা 7 দিনের পোকা, এটা 20 দিন, এটা 28 থেকে 30 দিন। এটা হচ্ছে 28 থেকে 30 পূর্ণাঙ্গ পোকা, এবং এরা খুব তাড়াতাড়ি হলুদ কালার হবে। হলুদ কালার হলে এটাকে আপনারা এটা গুটির জন্য ওই খাঁচায় দিয়ে দিবেন। গুটিটা হয়ে গেলে ওটা আবার আপনারা রোদে নিয়ে গিয়ে পোকাগুলো মেরে ওই গুটিটাকে সিদ্ধ করবেন। সিদ্ধ করলে 8 থেকে 10টা গুটি থেকে সুতা আসবে, একটা সুতা আসবে। আচ্ছা, এই কালো কালোগুলো কি? কালো কালোগুলো ও আচ্ছা, রোদে মারা তো যায়। এগুলো বাকি সবগুলো 20 দিনের। কতগুলো পোকা আছে এখানে? 2400। ও আচ্ছা আচ্ছা, এই গ্রুপটাতে বুঝছি, এই গ্রুপটার মধ্যে 2400 করে পোকা আছে। এই যে এটার বয়স 20 দিন, এটার বয়স 20 দিন। মাশাআল্লাহ, দেখে পোকা দেখে ভয় লাগে না আপনার? চোখ নাই? আপনার ছেলে মেয়ে কয়টা? 2টা। কি করে? আচ্ছা, লেখাপড়া কোথায়? পলিটেকনিকে। আচ্ছা, এটা এটা কখন দেখা হচ্ছে যে গুটিগুলো করছে? হ্যাঁ, ও আচ্ছা, দেখার জন্য। ছবি আচ্ছা আচ্ছা, এটা আমাদের মতো দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে, যেন আমরা দেখে বুঝতে পারি। এটা 2 কালার। কালারটা কি 2 কালারই হয়? ওটা থেকেই ছাড়ে? চাইনা ও আচ্ছা, চায়না যেটা সেটা হচ্ছে চায়না যা। ও আচ্ছা, চায়না যার যে পোকা, সেই পোকাগুলোর গুটি থেকে সাদা কালারের সুতা আসে মনে হয়, তাই না? কারণ যেহেতু সাদা, এটা সাদা, আর ওইটা আসে হচ্ছে বাংলাদেশি যেটা, সেটাতে আসে হলুদ। তার মানে সিল্কের আসল কালার হলুদ। এরপর আমরা বিভিন্ন কালার মিক্স করে বিভিন্ন ধরনের সুতা করে থাকি। আচ্ছা, আজকে আমি এই ভিডিওটাকে আর লম্বা করবো না। আমি পরবর্তীতে আপনাদের দেখিয়ে দিব এই গুটিগুলোকে কিভাবে সেদ্ধ করে সুতা তৈরির জন্য প্রস্তুত করা হয়, এবং আরো অনেক কিছু। অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আর আমাকে সাপোর্ট করার জন্য। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুল করবেন না। আর যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সাবস্ক্রাইব করে দিবেন, যেন আমার নতুন ভিডিও আপনার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনার কাছে। তো ভালো থাকবেন সবাই, খুব তাড়াতাড়ি পরবর্তী অংশগুলো চলে আসবে আপনার কাছে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তাহলে সিল্ক সম্বন্ধে বেসিক আইডিয়া হয়েছে না? হয়েছে? তাহলে এখন কি কিছুটা হলেও তো বলতে পারবো, তাই না? যদি একটু প্রিপারেশন নাও বলতে পারবো। শুরু হলো। Silk is one kind of key fiber. Protein fiber. Protein fiber. Very nice. এই যে মনিটরে এই যে মনিটরে
সিল্ক ইজ ওয়ান কাইন্ড অফ, এতদিন যা পড়ছি এতদিন যা পড়ছি সব হচ্ছে আমি হচ্ছে আমার ঠান্ডা যাচ্ছে কাশি স্যার তাকে তো আছে চোখ বলতে পারছি এক্সপোর্ট খাইছিলাম ও স্যার ওটা পেলে স্যার ভালো এক্সপেরিয়েন্স আছে। আচ্ছা শোনো, আমরা এই যাবৎকালে যা পড়ছি সব সেলুলোজিক ফাইবার। আজকে থেকে আমরা প্রোটিন ফাইবার বললাম। আমাদের ন্যাচারাল ফাইবার মধ্যে বেসিক্যালি এই ন্যাচারাল ফাইবার সাবজেক্টে বেসিক্যালি দুই ধরনের ফাইবার নিয়ে আমরা আলোচনা করব। একটা হচ্ছে সেলুলোজিক ফাইবার আর একটা হচ্ছে প্রোটিন ফাইবার। হ্যাঁ বলো, হ্যাঁ বলো, বলো শুনি। হ্যাঁ নতুন বাজারে অ্যাভেলেবল পাবে, বাটার নতুন বাজারে অ্যাভেলেবল পাবে। পারে পারে তাহলে আমরা দুই ধরনের ফাইবার করবো আর করছি। একটা হচ্ছে সেলুলোজিক ফাইবার। সেলুলোজিক আবার কয়েক ধরনের করেছি। একটা হচ্ছে সিড বেস কটন ফাইবার করেছি আর বাস্ট ফাইবার কয়েকটা করেছি। আজকে থেকে আমরা শুরু করলাম হচ্ছে প্রোটিন ফাইবার, ন্যাচারাল প্রোটিন ফাইবার, যেটা হচ্ছে তোমার সেল উড। এই দুটোই আমরা করবো, এর বেশি করার সুযোগ হবে না আমাদের। তাহলে সিল্ক ফাইবার ইজ কল্ড কুইন অফ ফাইবার। কুইন কেন বলা হচ্ছে, মানে রানীরা তো একটু সুন্দরী হয়, একটু দেখতে ভালো দেখায়, সাজানো করে থাকে। আর এটার কারণটা হচ্ছে সিল্কটা হচ্ছে তার অ্যাপিয়ারেন্সের কারণে, তার গ্লসিনেসের কারণে, তার লাস্টারের কারণে এবং এই সব কারণে স্পেশাল কিছু প্রপার্টিসের কারণে বেসিক্যালি সিল্ক ফাইবারকে সৌন্দর্যের দিক তুলনা করে বলা হয় কুইন অফ ফাইবার। আচ্ছা, it is natural protein fiber of animal origin instead of being grown in the form of hair. চুল মানে চুল এবং সিল্ক, চুল প্রোটিন, সিল্ক প্রোটিন, কিন্তু সিল্ক টেক্সটাইল ফাইবার আর হেয়ার টেক্সটাইল ফাইবার না। একটু পরে আমি আসতেছি এই কথাগুলো বলবো আর কি। তা সেক্ষেত্রে তোমার এই সিল্কটা তৈরি করা হয় হচ্ছে ইনসেক্ট অথবা ওয়ার্ম অথবা কি বলে গুটি পোকা থেকে, যেটা কি করে কোকুন তৈরি করে, কোকুন তৈরি করে। সেই কোকুন থেকে আমরা হচ্ছে সিল্ক ফাইবার পাই। 300 থেকে 400 ভ্যারাইটিস আছে সিল্ক মানে ওয়ার্ম। এই গুটি যত ধরনের রেশম গুটি পোকা আছে তার মধ্যে 300 থেকে 400 ভ্যারাইটিস আছে, স্পিসিস আছে। আচ্ছা, এর মধ্যে তোমার খুবই কম পরিমাণ হচ্ছে যেটা সিল্ক ফাইবার হিসেবে, টেক্সটাইল ফাইবার হিসেবে মানে প্রোডাকশন করা যায় অথবা তোমার উৎপাদন বৃহদায়িত উৎপাদনের ক্ষেত্রে আমরা সেটা ইউজ করতে পারি, যেটা হচ্ছে প্রপার্টিসগুলো টেক্সটাইল ফাইবারকে ম্যাচ করে। আচ্ছা, সিল্ক প্রোডিউসিং কান্ট্রি, বিশ্বে যত ধরনের হিস্টোরিয়ান আছে, ইতিহাসবিদ আছে, তাদের মধ্যে মানে ম্যাক্সিমামের মধ্যে ধারণা করে নেওয়া হয় আজ মানে 2500 বছর আগে যীশু খ্রিস্টের জন্মের আগে, বিসি বিফোর খ্রিস্ট জন্মের আগে চীন দেশে তোমার সিল্ক চাষ করা হয়, সেরিকালচার রেশম চাষ করা হয় 2500 বছর। সিল্ক দেশে একটা এরকম একটা গল্প আছে, গল্পটা হচ্ছে এরকম, ওই দেশের একজন রাজার ওয়াইফ মানে রানী, সে কি করতেছিল, মালবেরি প্লান্টের নিচে বসে চা খেতেছিল। তখন কি হচ্ছে, মালবেরি লিভস মানে এই গাছের পাতা তো ওদের মেইন একমাত্র প্রধান খাবার। ওইখানে এই ধরনের তোমার সিল্ক ফর্মগুলো তোমার হচ্ছে বাসা বাঁধত, ওখানে জীবনযাপন করতো। তা ওই যে গুটি হয়ে গেছে না,
এই যে কোকো তৈরি হয়ে গেছে, ওইটা অ্যাক্টিভিটি করছে, হালকা বাতাসে গাছটা নড়ার কারণে টপ করে একটা কোকো তার হচ্ছে চায়ের খাতার মধ্যে পড়ে গেছে। স্বাভাবিক ওটা তো সেলিসিন গামি ম্যাটেরিয়ালস থাকলে শুকনো অবস্থা খুব হার্ড থাকে, এটা খুলে দেওয়া কোনো সম্ভবই না, একদম ছিঁড়ে আসবে। যখনই গরম পানিতে পড়ছে তখন এটা কি হয়েছে, ফিলামেন্ট গুলো গাছ আলাদা হয়ে গেছে, গলে গেছে, ফিলামেন্ট গুলো তোমার উঠে উঠে আসতেছে। উনি এভাবে ধরছে, ধরে টান দিয়ে দেখে যে ফিলামেন্ট চলে আসতেছে, ফাইবার চলে আসতেছে, তখন এটা আবিষ্কার করছে। এবং সেখান থেকে তারা আসিমরা তো ট্যালেন্ট, তারা এখান থেকে ইয়ে করে নিয়েছে। এরকম একটা গল্প আসছে, সত্য মিথ্যা আমরা কেউ জানি না। তবে যত মানে ইতিহাসবিদ আছে তাদের অলমোস্ট ম্যাক্সিমামের অপিনিয়ন হচ্ছে তোমার 2500 যীশু খ্রিস্টের জন্মের 2500 বছর আগে প্রথমত চায়নায় এই সেল ফার্স্ট ইনোভেশন। আচ্ছা, বর্তমানে 40টা কান্ট্রিজেরও বেশি দেশে তোমার সিল্ক চাষ হচ্ছে। আচ্ছা, China is the largest silk producer country in the world. আর এরপরে হচ্ছে তোমার ইন্ডিয়া আছে, ব্রাজিল আছে। আর সিল্ক ওয়ার্ম যে এই যে প্রোডাকশন, এটাকে আমরা সেরিকালচার বলতেছি। একটু আগে বলছিলাম না সেরিকালচার, এটাকে বলতেছি রেশম চাষ, সেরিকালচার। টাইপস অফ সিল্ক, সিল্ক ওয়ার্মসকে আমরা মোটামুটি মোটা দাগে দুই ভাগে ক্লাসিফাই করতে পারি। একটা হচ্ছে কাল্টিভেটেড আর একটা হচ্ছে ওয়াইল্ড। কাল্টিভেটেড গুলোই হচ্ছে বেসিক্যালি কিছু কিছু ইয়ে আছে, যেমন হচ্ছে ওয়াইল্ড আছে, যেগুলো আসলে অনেক স্ট্রেন, মানে কিছু মাকড়সা থেকেও পাওয়া যায়, কিছু ওই ওয়ার্ম থেকে, গুটি পোকা থেকেও পাওয়া যায়। বাট এগুলোর স্ট্রেংথ অনেক, বাট এগুলোর হচ্ছে তোমার ফাইবার হওয়ার যে প্রপার্টিস সেগুলো অনেকাংশে থাকে। আচ্ছা, কাল্টিভেটেড সিল্ক হচ্ছে স্পন বাই বম্বিক্স মরিস সিল্কওয়ার্ম। এই স্পেসিস অথবা প্রজাতির নাম হচ্ছে বম্বিক্স মরিস। আর ওয়ার্ল্ড স্পন সার্টেন ওয়ার্ল্ড স্পেসিস অফ সিল্কওয়ার্ম, এটা ভ্যারাইটিস, কারণ 300 থেকে 400 প্রজাতির এত কিছু, মানে যা আমাদের আন্দোলনও আছে অনেক। এটা হচ্ছে লাইফ সাইকেল, আমরা যে ভিডিওতে দেখলাম সেম জিনিসটা এটা জিনিসগুলো চলে আসবে, ঠিক আছে। প্রথমে দেখো the female was lays many teen eggs, কতগুলো বলছিল 300 থেকে 400 ডিম। আচ্ছা, একবারে সে 400টা ডিম পাবে। এরপর কি হয়, টিনি ব্ল্যাক ক্যাটারপিলার হ্যাসেস আউট অফ দ্য অফ ইটস এগ, এবং এই ছোট্ট একটা ব্ল্যাক টাইপের ক্যাটারপিলার, মানে পিপিলের মতো ছোট্ট বাচ্চা মানে জন্ম নেয়। দেন হচ্ছে ক্যাটারপিলার ইটস মালবেরি লিভস অ্যান্ড গ্রোস বিগার অ্যান্ড বিগার, ইট গ্রোস ফ্রম ফোর মন্থস। আচ্ছা, এটা হচ্ছে এইভাবে আস্তে আস্তে খাইতে খাইতে এটা তার মানে কয়েক গুণ পর্যন্ত এটা বড় হতে থাকে। আচ্ছা, এটাকে আমরা লার্ভা বলতেছি, ক্যাটারপিলার থেকে আস্তে আস্তে বড় হয়ে গেলে লার্ভা হচ্ছে। দেন ক্যাটারপিলার স্পিনস এ কোকন অফ সিল্ক থ্রেড অ্যারাউন্ড ইটসেলফ। কতদিন? 28 থেকে 30 দিন ম্যাচুর হয়, নরমালি 30 থেকে 35 দিনের মধ্যে ম্যাক্সিমাম স্পেসিসে কি করে, কোকন প্রডিউস করতে থাকে। আচ্ছা, ইনসাইড দ্য কোকন, এটা হচ্ছে যখন কোকনটা হয়ে যায় তখন কোকনের মাঝখানে তোমার এই যে ইয়াটা, এই যে যে গুটি পোকাটা ছিল, ক্যাটারপিলার ছিল, সেই ক্যাটারপিলারটা কি হয় আস্তে আস্তে পিউপাতে পরিণত হতে থাকে, মথে পরিণত হতে থাকে। তারপর তার শেপটা চেঞ্জ হয়ে এক পর্যায়ে সে কি হতে থাকে, প্রজাপতির মতো হতে থাকে, পাখা হতে থাকে। আচ্ছা, এটাকে যদি তুমি কি করো, ওই কখন প্রডিউস হওয়ার 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যে যদি তুমি এটাকে মেরে না ফেলো, তখন এটা কি করে, সে পাখা গজায় 72 ঘন্টার মধ্যে পাখা গজায়, তখন
এটা আবার কি করে মাউন্ট হয়ে যায়। আচ্ছা, এরপরে আমরা যদি এটাকে ইয়ে করে মেরে ফেলার জন্য আমরা কি করি, কোকনটাকে আমরা গরম পানিতে অথবা সানলাইট অথবা আর্টিফিশিয়াল হিটের মধ্যে যদি দিয়ে দিই, ওভেনে দিয়ে দিই, সাথে সাথে এটা মারা যায়। এরপর আছে পিপার সেন্স, এটা মড কামস আউট অফ দ্য কোকন, এইভাবে যখন হচ্ছে এই কোকনটা এই মদটা ভিতরে মদটা যদি তোমার ইয়ে করে পাখা গজায় তোমার হচ্ছে এভাবে নর্মালি এই পাশ অথবা এই পাশ দিয়ে সে কি করবে কেটে বের হবে। যখন এখান থেকে কেটে বের হয়, এটাতে যদি তোমার 500 মিটার ফিলামেন্ট থাকে, তখন এটা কি হবে, পুরোটাই কেটে বের হয়ে গেল। তখন এটা লেন্থ হয়ে যাবে ধরো 2.5 ইঞ্চি, তাহলে এটা পুরোটাই ওয়েস্টেজ হয়ে গেল। এই জন্য হচ্ছে একটা হচ্ছে তোমার ফাইবার কাল্টিভেশন প্রোডাকশনের জন্য তোমাকে এটা মেরে ফেলতে হবে 72 ঘন্টার মধ্যে। আর যদি তোমার নতুন আবার হচ্ছে সাইকেলটা ইয়া করার জন্য আবার এগ লাগবে না, তো সেটা করার জন্য বেসিক্যালি তোমার এটা হচ্ছে তোমার লাইফ সাইকেল অফ সিল্ক। আচ্ছা, এই কথাগুলো এখানে লেখা আছে, তোমরা যে ভিডিওতে দেখলা আর আমি যে কথাগুলো বললাম এইগুলো এখানে বিস্তারিত দেওয়া আছে। প্রথমে কি করতে হবে, হ্যাশিং করতে হবে। মুরগির বাচ্চা ফোটানো হয় না, সেখানে টেম্পারেচার দেওয়া হয় না, সুন্দর একটা জায়গা টেম্পারেচার রাখা হয় না, ইনকিউবেটর, সেখানে টেম্পারেচার এখানে ওই ধরনের ট্রে ইউজ করা হয়, যার মধ্যে ডিমগুলো রাখা হয়, সেখানে টেম্পারেচার মেনটেন করা হয়। আর টেম্পারেচার রাখা হয় তোমার 80 ডিগ্রি ফারেনহাইট, কয়দিন থাকে 8 থেকে 10 দিন। টেম্পারেচার কত, 80 ডিগ্রি ফারেনহাইট। আর এক এক বাচ্চাটা যে খুলে বের হয়, যেমন এটা হচ্ছে 1 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ, খুবই ছোট্ট একটা ব্ল্যাক কালারের এরকম তোমার ক্যাটারপিলার প্রডিউস করে। আচ্ছা, ফিডিং পিরিয়ড, এটা শুধু খাইতে থাকে। এটা হচ্ছে মালবেরি লিপসটা কেটে কেটে টুকরো করে প্রথম দিকে দেওয়া হয়, বড় হয়ে গেলে কোনো পাতায় ওর নিজেই খেতে পারে। আচ্ছা, তারপরে ডেরিং দিস স্টেজ সেলকম ডু নাথিং বাট ইট। ওই যে বললাম, ওই যে বাচ্চা ফোটার পরে 30 দিন পর্যন্ত এটা কি হয়, শুধু খায় আর বেশি। After about this time procedure, since it was hatched, it stopped eating and change color to greenish white and it white with liquid cell. As it is about 10,000 times heavier than when it has it. মানে এটা যদি তোমার হচ্ছে জন্ম নেওয়ার সময় যেটার ওয়েট অথবা সাইজ যেটা থাকে, আর এটা যখন মানে কি বলতেছে ফিলামেন্ট দিচ্ছে অথবা কোকন তৈরি করতেছে, তার হচ্ছে 10,000 ওজনে সাইজে বড় হবে। এগুলো দেখলাই স্পিনিং দ্য কোকন, এটাও তো দেখলা, তাই না? This worm now starts spinning of cocoon and liquid secretion extrude from two glands. ওই যে এই যে গুটি পোকাটা তোমার হচ্ছে দুই পাশটায় দুইটা গ্ল্যান্ড, এটাকে গ্ল্যান্ড বলে, মুখ বলে। এই গ্ল্যান্ড থেকে কি করতেছে, দুই পাশ থেকে তার হচ্ছে এক্সট্রাকশন করছে। চোখ থাকে না, চোখ থাকে না, খুবই ছোট মাইক্রোস্কোপ। এরপর আসে দিস, এই যে এর ভেতর থেকে যে ইয়াটা ভিসকাস অ্যাডহেসিভ যে ইয়াটা বের হয় সে গ্ল্যান্ড থেকে, বেসিক্যালি এটা হচ্ছে তোমার ট্রান্সপারেন্ট গ্ল্যান্ড, ট্রান্সপারেন্ট এবং ভিসকাস। আর opening on the mouth part of larva harden on exposure to air and from coin filaments. The second pair of glands nearly secreted gallbladder. এখানে একটা ইম্পর্টেন্ট একটা বিষয় আছে, এটা যদি তোমার মাউথ পার্ট বলো আর এটা হচ্ছে তোমার যদি ব্যাক সাইড বলো,
ব্যাক পার্ট সাইড বলো, তাহলে সেটাতে তোমার মার পার্ট থেকে তোমার অরিজিনাল ফিলামেন্ট ডিসকাস স্ট্র্যান্ডটা পাচ্ছ, আর এই যে ব্যাক পার্ট সেটা দিয়ে কি করতেছে, সেই ওই যে ফিলামেন্টটাকে জাস্ট হচ্ছে পরবর্তী ফিলামেন্টের সাথে আটকানোর জন্য যে এক্সট্রাকশন দিচ্ছে, যে নির্যাসন দিচ্ছে, সেটা হচ্ছে সেরিসিন গামি পার্ট। কথাই হচ্ছে মুখ দিয়ে যেটা বের হচ্ছে সেটা হচ্ছে তোমার একদম পিওর ফিলামেন্ট, আর পিছন দিয়ে যেটা ইয়ে করতেছে, যে নির্যাসন দিচ্ছে, সেটা হচ্ছে তোমার ভিসকাস অ্যাডহেসিভ গামি টাইপের ওই ইয়া পার্ট। এবং এটা কি করতেছে, এখানে ধরো যে এই যে প্রথমে একটা ইয়াটা জড়ানোর পর সেকেন্ডটাকে জাস্ট এর সাথে লাগাই দেওয়ার জন্য এই গামটা কাজ করতেছে। এই গামি সেলটা এটা এই গ্ল্যান্ড থেকে আসতেছে, সেকেন্ড গ্ল্যান্ড থেকে আসতেছে। আর কি হতে পারে, উইচ বার্ডস টু ফিলামেন্ট, আর যেগুলো তো বললাম। আর টুগেদার ইজ টু ওভার দ্য নেক্সট 3 থেকে 7 দিন সেগুলো রোটেট ইটস বডি ইনটু আ ফিগার, যে দেওয়া আছে মুভমেন্ট ওভার 3 কত 3 লাখ টাইমস কনস্ট্রাক্টিং এ কোকোনাট প্রোডিউসিং অ্যাবাউট এ মাইল অফ সেলফ ফিলামেন্ট। ওই যে 500 থেকে 1000 মিটার মানে 1 মাইল পর্যন্ত। ঠিক আছে, আর যে 3 লাখ যেটা হচ্ছে সেটা হচ্ছে ওই যে মুভমেন্টটা, তার দুটো গ্ল্যান্ড মুভমেন্টটা যখন কখন ডিসপ্লে করতেছে মানে হচ্ছে 3 লাখ পর্যন্ত তার মুভমেন্ট আছে, দুটো গ্ল্যান্ড। As a caterpillar then changes from larva to pupa, and this is conditioned to it sleeps for about another 2 days. Then if left undisturbed, it transforms into moth. এটাতে যদি আবার এখানে আগে থেকে 20 দিন বলা হয়েছে। আচ্ছা, তার মানে আমার ইনফরমেশনটা পুরো ভুল ছিল, আমি 3 দিন বলছিলাম বা 8 দিন কোনটা, এটা আগে থেকে 20 দিন বলে একটা মথ প্রডিউস হবে, কিন্তু মথের মানে দিকে যাইতে থাকে, এই জন্য 72 ঘন্টার মধ্যেই এটাকে মেরে ফেলা হয়। If pupa is not killed, it will transform into moth and becomes fully awake and strives to emerge from cocoon. ওই যে কথা বললাম, মেরে না ফেললে সে কি করবে, কোকন থেকে বের হয়ে যাবে, কেটে ফেলবে। হ্যাঁ, তারপর the cell filament is dust broken up into thousands of short pieces. এই যে কথা বললাম, কেটে ফেলবে। আচ্ছা, এগুলো তো শেষ। এরপর দ্য ইউজুয়াল মেথড অফ কিলিং আর ওই যে কিভাবে কিলিং করে, স্টিম ফর 2 মিনিটস। এটাকে কি করতে হয়, গরম পানিতে 5-10 মিনিট রাখা হয়, অথবা হচ্ছে বেকিং করা হয় ইনকিউবেটরে। তারপর বাই প্লেসিং দ্য কোকোনস ইন দ্য বয়লিং ওয়াটার, বাই ফ্রিজিং দ্য কোকোনস টু ডেট। তুমি ফ্রিজিং করতে পারবা, একদম ফ্রিজ করলেও মারা যাবে, গরম পানিতে দিতে পারবা, আর ওভেনে ইনকিউবেটরে দিতে পারবা, স্টিম দিতে পারবা, স্টিমে মানে ঠান্ডা মারা যাবে। আচ্ছা, প্রসেস হচ্ছে রিলিং, থ্রোইং, এক্সামিং। ফার্স্ট যে কাজটা হচ্ছে রিলিং করা, যেভাবে গরম পানিতে দেওয়ার পরে একটা একটা করে টেনে তোলা। তারপর হচ্ছে থ্রোইং করা, বা অনেকগুলোকে একত্রিত করে তোমার হচ্ছে একটা চরকাতে দেওয়া। ডিগামিংটা একসাথে হয়ে যাচ্ছে। ডিগামিং মানে হচ্ছে গাম করা, টু রিমুভ দ্য সেল অর গামি ম্যাটেরিয়াল ফ্রম দ্য সিল্ক স্ট্র্যান্ড। আচ্ছা, রিলিংটা হচ্ছে আর্গুমেন্টিং। এই যে তোমরা যে ভিডিওতে দেখলে না, যে পাত্রপত্র অনেকগুলো কোকন ছিল, একটা একটা করে কিভাবে টেনে টেনে দিচ্ছে, তাই না, খুলে খুলে দিচ্ছে। আচ্ছা, আর্গুমেন্টিং কিভাবে কোকন ইজ কল্ড রিলিং। আচ্ছা, শুনেছেন the cocoons are soaked in boiled water to soften the sericin. এই যে কথাটা আমি বারবার বলতেছি, কোকনটা বয়েল ওয়াটার দিয়ে গামি ওয়াটারটাকে সফট করা, এবং একটা একটা করে ফিলামেন্টটাকে ধরে জাস্ট হচ্ছে অনেকগুলো 8-10টা নিয়ে, ভিডিও তো বাংলা ভিডিওতে বলছে 8-10টা নিয়ে একটা ইয়ার্ন তৈরি করা, এবং সেই একটা ইয়ার্নও কিন্তু কত সূক্ষ্ম হয়, যারা মেয়েরা সিল্কের শাড়ি পরে দেখো, শাড়ি পাঞ্জাবি যেগুলো হয়, মানে 8-10টা ফিলামেন্ট নিয়েও একটা ইয়ার্ন হওয়ার পরে সেটাও অনেক ফাইন, অনেক সূক্ষ্ম হয়।
sorry. It is a process in which two or more multi-filament strands are combined and twisted together to form an threads. এটা কিন্তু বললাম তোমার হচ্ছে 2 থেকে 10টা 15টা 8 থেকে 10টা 12টা একসাথে করে যে একটা থ্রেড তৈরি করা হচ্ছে টুইস্ট করে দেন টুইস্ট স্টেপ করেছে সেটাকে বলছে এই কারণে আমাদের বলা হয়েছে। আচ্ছা উপরে যে ইমেজ ওটা একটু দেখো ফাইব্রয়েড হচ্ছে মেন সেল প্রোটিন পার্ট ফাইব্রয়েডটা হচ্ছে মেন সেল প্রোটিন পার্ট মাঝখানে দেখো দুইটা ফাইব্রয়েড দুইটা ফিলামেন্টকে একটা গামি ম্যাটেরিয়াল করছে অ্যাটাচ করে রাখছে কোকনটা যখন হাতে নিবা খুবই শক্ত এবং ওর মধ্যে আলাদা আলাদা ফিলামেন্ট আছে এটা আলাদা করা পসিবল। এই গামি ম্যাটেরিয়ালটা হচ্ছে সেরিসিন সিল্কের ওয়েস্টেজ হচ্ছে সেরিসিন এটাকে আমাদের রিমুভ করতে হবে। এই প্রসেসটাকে বলে ডিগামিং। দ্য প্রসেস অফ রিমুভিং দ্য সেরিসিন ফ্রম র সিল্ক অর থ্রোন সিল্ক ইজ কল্ড ডিগামিং। আচ্ছা ন্যাচারাল সেরিসিন গাম ইজ নরমালি left on silk during reeling, throwing and weaving. Reelingটা বুঝছো, throwing বুঝছো, reeling and throwing বুঝছো, মনোযোগী লিখতে হবে। রিলিংটা হচ্ছে গরম পানি থেকে দেওয়ার পর সেটি একটু সফট হলে না একটা একটা করে ফিলামেন্ট একটা কোকন থেকে তো একটাই ফিলামেন্ট মাথা বের হবে সেটা নিয়ে নেওয়া এগুলোকে বলে রিলিং। থ্রোয়িং হচ্ছে এই 8-10টা একত্রিত করে পাট দিয়ে টুইস্টেড যে সুতা তৈরি করা হচ্ছে সেটাকে বলে থ্রোয়িং। আর ডিগামিং হচ্ছে ওই যে সেরিসিন গামি যে পার্টটা সেটা রিমুভ করার প্রক্রিয়াকে বলে ডিগামিং। আচ্ছা আর কিছু বলার দরকার আছে? শেষ করে দেব? আচ্ছা এখন দেখো একটা সেল ফিলামেন্টকে যদি আমরা অ্যানালাইসিস করি মাইক্রোস্কোপিক ডিগ্রি তাহলে কি কি পাচ্ছি এখানে ফাইব্রয়েড পাচ্ছি মেন প্রোটিন পার্টটা পাচ্ছি আর সেরিসিন পাচ্ছি আদার্স কিছু অ্যাডিটিভস ইম্পুরিটিস আছে আদার্স মানে কম্পোনেন্ট আছে। মেইন দুটো হচ্ছে তোমার ফাইব্রয়েড প্রোটিন পার্ট আর হচ্ছে সেরিসিন গামি পার্ট। এটা র সেলের ক্ষেত্রে বম্বেক্স মডেল কাল্টিভেটেড বম্বেক্স মডেল দেওয়া আছে প্রথম ইমেজটা দেখো কি আছে তোমার হচ্ছে র সেলের ক্ষেত্রে সেল ফাইব্রয়েড আর সেরিসিন দেখতে পাচ্ছ এটা আছে ওয়ার্ড সেলের ক্ষেত্রে ফাইব্রয়েড আর সেরিসিন। আচ্ছা সেরিসিন কোনটা ফাইব্রয়েড কোনটা বলো তো আমাকে? সেরিসিন হচ্ছে গামি পার্ট আউটার যে লেয়ারটা কভার করে রাখছে আর ভেতরেরটা হচ্ছে তোমার প্রোটিন পার্ট। এটা হবে ওই রসের বম্বেক্স মডেলকে যদি তুমি ডিগাম করো সেরিসিন রিমুভ করে দাও তাহলে তার কি থাকে শুধু প্রোটিন থাকে কোনো গাম থাকে না। এটা হচ্ছে তোমার ডিগামিং প্রসেসের আউটপুট। এরপরে কি আছে সেল এখন ব্রিকেবল লার্জার ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ডায়াগনোসিস। আচ্ছা এখানে আরেকটা টার্ম আছে র সেল উইথ গাম স্টিলন ফিলামেন্ট ইজ কল্ড হার্ড সেল। হার্ড সেল টার্মটা একটু লিখে রাখো শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে। হোয়াট ইজ হার্ড সেল? যদি তোমার সেরিসিন সহ যে সেল ফাইবার সেটাকে আমরা বলি হার্ড সেল। তার আগে আমাকে দেখেন হ্যাঁ তোমার গাম সহ অথবা সেরিসিন সহ র সেল উইথ গাম স্টিলন ফিলামেন্ট ইজ কল্ড হার্ড সেল। মানে হার্ড সেল কে তুমি পিছনে
হার্ড সেল কি? What is hard silk? হাম হাম আমি দেখতেছি খুব পড়াশোনা ব্যস্ত না, তুমি মোবাইলে ব্যস্ত। ক্লাসে একটু সময় দাও, বাইরের সময় তো বলছি। নেক্সট ক্লাসে আমি ক্লাসে মোবাইল নিয়ে যদি বের করে আমি ক্লাসে বের করি। ক্লাসের টাইমটা ক্লাসে দাও, ক্লাসের বাইরের টাইমটা বাইরে দাও। এগুলো পরীক্ষায় থাকবে। আচ্ছা, এরপরে আসে এক্সপানশন। ইস্পান মানে স্পিন, ইস্পান, ইস্পান। স্পিন, ইস্পান, ইস্পান। তারপরে স্পিন পাকানো। আচ্ছা, ওই যে মডগুলা যদি কখনো কুকুরটাকে কেটে বের হয়ে আসে, কেটে বের হয়ে আসা মানে কি? তার মানে কি শর্ট লেন্থ হয়ে গেল। স্পান লেন্থ মানে কি? যেগুলো হচ্ছে স্বল্প দৈর্ঘ্যের ফাইবারগুলোকে, ছোট ছোট ফাইবারগুলোকে পার দিয়ে দিয়ে ফিলামেন্ট তৈরি করা, সুতা তৈরি করা। তাহলে যেগুলো যেভাবে মাথা কেটে বের হয়ে আসতেছে, যেগুলো ওয়েস্টেজ বেরিয়েছে, সেগুলো আমরা কি করতেছি? এগুলোর দৈর্ঘ্য পাচ্ছে কত? 2 থেকে 2.5 ইঞ্চি না? কটন ফাইবারের দৈর্ঘ্য কত? 2 থেকে 2.5 ইঞ্চি না? 1 থেকে 1.5 ইঞ্চি না? তাহলে আমরা কি এটা কটনের সাথে ব্লেন্ডিং করতে পারবো না? আমরা পলিস্টারের সাথে ব্লেন্ডিং করতে পারবো না? উলের সাথে ব্লেন্ডিং করতে পারবো না? তাহলে এগুলো কি স্পান মানে স্পিন করা যাবে। এটা স্টেপল লেন্থের ফাইবার হচ্ছে, স্বল্প দৈর্ঘ্যের ফাইবার হচ্ছে। তো এইগুলো যেগুলো ওয়েস্টেজ হয়ে যাচ্ছে অথবা ইচ্ছাকৃতভাবে আমরা করতে পারি, সেটা হচ্ছে তোমার এই স্বল্প দৈর্ঘ্য যখন হয়ে যাচ্ছে, যেগুলো অন্য ফাইবারের সাথে, স্বল্প দৈর্ঘ্য ফাইবারের সাথে একসাথে করে টুইস্ট দিয়ে স্পান করে আমরা করতেছি। এই ধরনের সেলকে আমরা বলতেছি স্পান সেল। বেসিক্যালি যখন একটা কোকো ভিতর থেকে মদটা মাথা কেটে বের হয়ে আসে, তার কোয়ালিটি অনেকটাই কমে যায়, ওর লাস্ট সার্ভিস সেটা কমে যায়। কারণ ওই যে 18-20 দিন পর্যন্ত ওটা ওখানে পড়েছিল, যে কারণে তো তোমার এই ক্যাটারপিলারটা মদ হওয়ার মতো সময় পাইছে। তার মানে কি ওর যে ফিলামেন্টের যে লাস্ট ব্রাইটনেস কয়েকদিন নষ্ট হয়ে গেছে। এগুলো স্পান সিল্ক বলে এবং স্পান সিল্কের কোয়ালিটি একটু খারাপ থাকে, এগুলো আমরা ডিরেক্ট ইউজ করতে পারি। শেষ পার্সেন্ট। আচ্ছা, এবারে ডাইরেক্ট নেক্সট ক্লাস। আচ্ছা, নেক্সট ক্লাসে প্রেজেন্টেশনে যাবে। আমার সেলকে আর একটা ক্লাস লাগবে, বলে আর একটা ক্লাস হবে। ওটা তিনটে ক্লাস পাইলে শেষ না, মানে ফাইনাল তাহলে নেক্সট তাহলে কি নেক্সট ক্লাসে আমাদের আরেকটা ক্লাস দিবেন? প্রেজেন্টেশনের মধ্যে এটা শেষ হয়ে যাবে। মানে প্রেজেন্টেশন আমার ক্লাস একটু চুপ থাকো না। প্রপার্টি সার্ভে না তোমরা করবে না, তোমরা তো পড়িয়ে আসবে, ওখানেই আমার তো শেখা হয়ে যাবে। ও আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। প্রপার্টি সার্ভে তোমার হচ্ছে আর বেশি কিছু না, যে অ্যাডভান্টেজ আছে যেগুলো আসবে, ডিসঅ্যাডভান্টেজ শেষ। স্যার আজকে পিডিএফ দিয়ে দিছি স্যার, পিডিএফ। আচ্ছা, আমি নিচে দিয়ে দিচ্ছি। স্যার অফ করে দেবো কেমন?